প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে নতুন রহস্য তৈরি হচ্ছে, যে কারণে আজও এই রহস্যই রয়ে গেছে। লাল বাহাদুর শাস্ত্রীর পরিবারের তরফ থেকে অনেকবার প্রচেষ্টা করা হয়েছে এই মৃত্যু রহস্যকে উদ্ঘাটন করা। অনেক ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, অনেক ইন্ডিপেন্ডেন্ট গবেষক স্বাধীনভাবে তদন্ত করার চেষ্টা করেছেন। সিদ্ধার্থ সাদ ভাইয়ের কথাই বললাম, তিনি এখনো লেগে রয়েছেন এর পিছনে। ওপেন ম্যাগাজিনে এই নিয়ে রেগুলার আর্টিকেল বেরোয়, কিন্তু ঠিক যেমন সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান বিষয়ে কোনো স্থায়ী সিদ্ধান্তে আমরা এখনো পৌঁছতে পারিনি, ঠিক একই রকম ভাবে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য রয়ে গেছে। যেটা তন্ময়দা একটু আগে বললেন, আমি বলছি যে ওনার স্ত্রী মানতে চাননি যে ওনার সাধারণ মৃত্যু হয়েছে। উনি বারবারই বলেছেন যে ওনাকে হত্যা করা হয়েছে, এবং এই বিষয়ে তিনি ভারতীয় পুলিশের কাছে, দিল্লি পুলিশের কাছে তিনি এফআইআরও নথিবদ্ধ করেন। সেই এফআইআর এর ভিত্তিতে ইউএসএসআর পুলিশের কাছে জানতে চাওয়া হয়, তাসকেন্ট পুলিশের কাছে, সেখানকার স্থানীয় পুলিশের কাছে প্রথমে রিপোর্ট চেয়ে পাঠানো হয়। তারা বলে তাদের কাছে কোনো রিপোর্ট নেই, এই রিপোর্ট একমাত্র রয়েছে সোভিয়েত রাশিয়ান মিলিটারির কাছে। ক্লাসিফাইড একটা রিপোর্ট তাদের কাছে রয়েছে। তাদের কাছে সেই ক্লাসিফাইড রিপোর্ট যখন চাওয়া হয়, তারা বলে যে ইট ইজ কমপ্লিটলি ক্লাসিফাইড রিপোর্ট, আমরা এই রিপোর্ট পাবলিক করতে পারবো না, এই রিপোর্টের একটা অংশ আমরা ক্লাসিফাইডলি ভারত সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছি। এই রিপোর্টের ক্লাসিফাইড একটা কপি 1968 সালে ভারত সরকারের কাছে আসে। তৎকালীন সংবাদ মাধ্যম যখন ভারত সরকারের কাছে জিজ্ঞেস করে, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে যখন জিজ্ঞেস করা হয় যে এই রিপোর্টে কি বলা আছে, তখন পিএমওর তরফ থেকে, প্রাইম মিনিস্টার্স অফিসের তরফ থেকে বলা হয় যে এটা এক্সটার্নাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট, বিদেশ দপ্তর এবং হোম ডিপার্টমেন্ট, হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র দপ্তরের বিবেচ্য বিষয়। এই বিষয়ে পিএমও কোনো উত্তর দেবে না, উত্তর দেবে এই দুটো দপ্তর। এই দুটো দপ্তরের কাছে লাল বাহাদুর শাস্ত্রীর পরিবারের তরফ থেকে আবার অ্যাপিল করা হয় যে সোভিয়েত রাশিয়ার তরফ থেকে যে ক্লাসিফাইড রিপোর্টটি পাঠানো হয়েছে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু জনিত, সেখানে কি বলা আছে। প্রথমে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বলে যে কোন রকম রিপোর্টই এসে পৌঁছবে। তারপর যখন আবার তাদের উপর অ্যাপ্লিকেশন করা হয়, তখন তারা স্বীকার করে যে হ্যাঁ, আমাদের কাছে রিপোর্ট এসে জমা হয়েছে, এই রিপোর্ট আমরা দিল্লি পুলিশকে ফরওয়ার্ড করে দিয়েছি। দিল্লি পুলিশ জানায় তারা ন্যাশনাল আর্কাইভসকে দিয়ে দিয়েছে। আর্কাইভস বলে এটা ক্লাসিফাইড ফুটেজ, এটা ক্লাসিফাইড একটা ডকুমেন্ট, এটা দেখতে গেলে হোম ডিপার্টমেন্ট এবং এক্সটার্নাল অ্যাফেয়ার ডিপার্টমেন্টের অনুমতি লাগে। আবার অনুমতি চাওয়া হলে তারা তখন পিএমও অফিসকে দেখিয়ে দেয়। পিএমও অফিস তখন বলে যে এই রিপোর্টে এমন কিছু কথা আছে যাতে ভারতবর্ষের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে, জাতীয় সংহতির ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেজন্য এই রিপোর্ট পেশ করা যাবে। তাহলে কথা হচ্ছে যে এই যে গোল 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 এত বিষয় ঘোরানো হলো কেন? জিনিসটাকে কি থিতিয়ে দেওয়ার জন্য, মিডিয়া অ্যাটেনশন থেকে বাইরে নিয়ে আসার জন্য? নইলে এত গোল 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 বলার কি আছে? এবং তারপর কিন্তু সেই রিপোর্টটিকে ক্লাসিফাইড করা হলো না, ডিক্লাসিফাইড করা হলো না, সেটা ক্লাসিফাইড রিপোর্টই রয়ে গেল। সেটা রীতিমতো ক্লাসিফাইড রিপোর্ট রয়ে গেল, এটাকে কোনোভাবে ডিক্লাসিফাই করে জনসমক্ষে আনা হলো না, এবং আদৌ সেই রিপোর্টের কোনো অস্তিত্ব বর্তমানে আছে কিনা কেউ জানে। এবার আরেকটা থিওরি যেটা 1990-এর দশকে উঠে এলো, যে থিওরিটা হচ্ছে মার্ডার থিওরি, যেটা একজন মার্কিন সাংবাদিক নিয়ে এলেন। তিনি হচ্ছেন গ্রেগরি ডগলাস। তিনি সিআইএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একজন অফিসার, যিনি সিআইএর স্পাই অপারেশনস গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, রবার্ট ক্রাউলে। তিনি সিরিজ অফ ইন্টারভিউ করেন 1993 সালে। কিন্তু এই ইন্টারভিউর একটাও 20 বছর ধরে প্রকাশিত হয়নি। কেন হয়নি সেটাও রহস্য। রবার্ট ক্রাউলে মারা যাওয়ার পর 2013 সালে দ্য ইন্ডিয়া লাইন্স বলে এই গ্রেগরি ডগলাস এই রবার্ট ক্রাউলের যে সাক্ষাৎকারগুলো সেগুলো প্রকাশ করে। তাতে
তিনি উল্লেখ করেন রবার্ট ক্রাউলে নাকি তাকে বলেছেন যে লাল বাহাদুর শাস্ত্রীকে মেরে ফেলা হয়েছে এবং তার পিছনে সিআইএ এর হাত রয়েছে। এবং লাল বাহাদুর শাস্ত্রী মারা যান 11ই জানুয়ারি 1966। তার 2 সপ্তাহের মধ্যে প্লেন ক্র্যাশে মারা যান হোমি জাহাঙ্গীর ভাবা, যিনি তখন ভারতের নিউক্লিয়ার অপারেশনকে হেড করছেন। এবং লাল বাহাদুর শাস্ত্রীর পরিকল্পনা ছিল, তিনি প্রধানমন্ত্রীত্বে আসার পরেই তিনি যে নানা রকম পরিকল্পনা রূপায়ণ করেছিলেন, তার মধ্যে একটা বড় পরিকল্পনা ছিল ভারতবর্ষকে নিউক্লিয়ার শক্তিতে, পারমাণবিক শক্তিতে শক্তিধর করে তোলা, এবং যেটাকে লিড করছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। ভাবাও প্লেন ক্র্যাশে মারা গেলেন। ফলে তখনকার মতো ডেফিনেটলি এই নিউক্লিয়ার প্রজেক্টগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং রবার্ট ক্রাউলে নাকি বলেছিলেন যে এই ভারতের এই নিউক্লিয়ার পাওয়ার হয়ে ওটা আটকাতেই লাল বাহাদুর শাস্ত্রী এবং হোমি জাহাঙ্গীর ভাবাকে এলিমিনেট করা হয়েছে এবং এর পেছনে সিআইএ এর হাত রয়েছে। এত বড় কথা। কিন্তু এখনো এটা বিতর্কিত বিষয়। আমি আবারও বলছি, এটা গ্রেগরি ডগলাসের বক্তব্য। এই বক্তব্য তিনি বলছেন রবার্ট ক্রাউলেকে ইন্টারভিউ করার পর, কিন্তু 20 বছর ধরে যতদিন রবার্ট ক্রাউলে বেঁচে ছিলেন একটা ইন্টারভিউ প্রকাশিত হয়নি, এবং গ্রেগরি ডগলাস কোনো ইন্টারভিউ রেকর্ড দেখাতে পারে। তাহলে এটা নিয়েও প্রশ্ন থেকে যায়। তাহলে একটা জিনিস আমরা এখানে ভাবি, প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন, প্রশ্নের উপর প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে নতুন রহস্য তৈরি হচ্ছে, যে কারণে আজও এই রহস্যই রয়ে গেছে। লাল বাহাদুর শাস্ত্রীর পরিবারের তরফ থেকে অনেকবার প্রচেষ্টা করা হয়েছে এই মৃত্যু রহস্যকে উদ্ঘাটন করার। অনেক ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, অনেক ইন্ডিপেন্ডেন্ট গবেষক স্বাধীনভাবে তদন্ত করার চেষ্টা করেছেন। এই সিদ্ধার্থ সাদভাইয়ের কথাই বললাম, তিনি এখনো লেগে রয়েছেন এর পেছনে। ওপেন ম্যাগাজিনে এই নিয়ে রেগুলার আর্টিকেল বেরোয়। কিন্তু ঠিক যেমন সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান বিষয়ে কোনো স্থায়ী সিদ্ধান্তে আমরা এখনো পৌঁছতে পারিনি, ঠিক একই রকম ভাবে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য রয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো কথাই ডেফিনেটলি বলা যায় না। অনেক তথ্য বেরিয়েছে, অনেক তথ্য সামনে আনা হয়েছে, বিতর্ক হয়েছে, এই নিয়ে সাহিত্য রচনা হয়েছে। ক্রান্ত ML বর্মা 1978 সালে ললিতা কে আঁসু বলে একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন। এই কাব্যগ্রন্থে ললিতা শাস্ত্রীর বিশদ বক্তব্য সামনে তুলে ধরা হয়েছিল, সাহিত্য রচনা হয়েছে, এই নিয়ে সিনেমা তৈরি হয়েছে। খুব রিসেন্টলি বিবেক অগ্নিহোত্রী দ্য তাসকেন্ট ফাইলস তৈরি করেছেন। নানা রকম বিতর্ক, নানা রকম মঞ্চে বিতর্ক তৈরি হয়েছে। ইনফ্যাক্ট লাল বাহাদুর শাস্ত্রীর পরিবার দ্বিধা বিভক্ত হয়ে গেছে। লাল বাহাদুর শাস্ত্রীর পরিবার এই নিয়ে তাদের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে, ঠিক যেমন সুভাষচন্দ্র বসুর পরিবারে মতানৈক্য দেখা দিয়েছে। কিন্তু কোনো স্থায়ী সিদ্ধান্তে এখনো পর্যন্ত কেউ পৌঁছতে পারে। রহস্য রয়ে গেছে। দেবাশিস, তুমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছো, তো আমি একটু আবার পিছন দিকে যাচ্ছি। অর্থাৎ কিনা লাল বাহাদুর শাস্ত্রী যে যখন ওই আইয়ুব খান যখন ওই জায়গাটায়, প্রেসের জায়গাটায়, প্রেস কনফারেন্স বা ওই জায়গাটা যখন প্রেসের মানুষজন যখন রয়েছেন ওখানটা, সেই জায়গায় যখন পেছনে একজন মানুষকে দেখা গেল, যেটা নীল মিলার করেছিলেন। এবং এইখান থেকে আমি আরেকটা প্রোগ্রাম করেছিলাম, ডক্টর শঙ্কর চ্যাটার্জি এই সঙ্গে তন্ময়তেই উনি বলেছিলেন যে উনি প্রথম এখান থেকে অর্থ জোগাড় করে সিদ্ধার্থ সাদভাইকে দিয়ে এই কাজটি করিয়েছিলেন। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় তুমি চোখের কথা বললে, চোখের অমিত। ডক্টর শঙ্কর চ্যাটার্জি যে আমাকে যে পুরো রিপোর্ট যেটা নীলমিলা সেটা দেখিয়েছিলেন, সেখানে বলা হচ্ছে যে মিলিয়নের মধ্যে একটা মানুষের চোখ ওরকম থাকে। অর্থাৎ কি, যে একটা চোখ ছোট এবং একটা চোখ বড়, যেটা তুমি একটু আগে বললে। এবং সুভাষচন্দ্র বসুরও একটা চোখ ছোট এবং একটা চোখ বড়, যেটা আমি বলছি না, উনি বলছেন না, রিপোর্ট যেটা বলছে একদম। তো সেটা হচ্ছে। পাশাপাশি তুমি আরেকটা থিওরি আনলে, প্লাস্টিক সার্জারি, যে থিওরিটা তুমি আনলে, যে বা ওরকম যদি ডামির কথা তুমি বললে, রাজমাল কাস্ত্রিওয়ালের যে আইএনএ বডি ডাবল হিসাবে কাজ করতেন সুভাষচন্দ্রের, সেই জায়গাটা তুমি আনলে। এখন লাল বাহাদুর শাস্ত্রী
যেটা তুমি বললে, তাহলে কি সুভাষচন্দ্রকে দেখিয়ে এই চুক্তিটাকে স্বাক্ষর করা হয়েছে? এটা একটা চাল, এটা একটা ট্রিক, তুমি যেটা বললে। এখন কথা হচ্ছে, ডামি মুখাবরণ তো ডামি এক হতে পারে, প্লাস্টিক সার্জারি করে ডামি চেঞ্জ করাতে, ডামির কি এরকম ইতিহাস আছে যে তার কণ্ঠস্বরও চেঞ্জ করে দেওয়া যেতে পারে? এক। দুই, লাল বাহাদুর শাস্ত্রী নিশ্চয়ই, যেরকম ভাবে একটা তত্ত্ব প্রচলিত আছে, তথ্য প্রচলিত আছে, থিওরি, যে বিজয়লক্ষ্মী পণ্ডিত দূর থেকে সুভাষচন্দ্রকে দেখেছিলেন, মানে স্টালিন তাকে দেখিয়েছিলেন, যেটা প্রচলিত রয়েছে একটা, কিন্তু তার সঙ্গে সামনাসামনি কোনো বাক্যালাপ হয়। লাল বাহাদুর শাস্ত্রী কি মানে এক ঝলক একটা লোককে দূর থেকে দেখে কনভিন্স হওয়ার মতো মানুষ যে এই লোকটাই সুভাষচন্দ্র বসু? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, যখন একজন ডামি কথা বলবে, সেই কণ্ঠস্বর, গলার যে গ্রেন, যে স্বরগ্রাম আমরা বলি, স্বরক্ষেপণ যাকে আমরা বলি, সেটাও কি মিলে যাওয়া সম্ভব? কি মনে হয়? একটা ছোট্ট কথায় উত্তরটা দিচ্ছি। আমরা মিমিক্রি আর্টিস্টদের দেখি তো, তারা তো হুবহু গলা মিলিয়ে দেন, নকল করে দেন, এবং সারা পৃথিবীতে এরকম কিন্তু বেশ কিছু উদাহরণ আমরা পেয়েছি, যেখানে কিন্তু যারা বডি ডাবল ছিলেন তারা একইভাবে কণ্ঠস্বরও তারা নকল করেছেন। সাদ্দাম হোসেনেরই ছিল। এবং আমি জানি না 60-এর দশকে এটা পসিবল ছিল কিনা, কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা ভয়েস মডিউলেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা দেখেছি, মানুষের ভয়েস চেঞ্জ করে দেওয়া যায়। এখন আমি খুব একটা এই বিষয়টা স্যাঙ্গুইন নই যে 60-এর দশকে এটা কতটা উন্নত মানের ছিল বা প্রথম বিশ্বে এটা কতটা উন্নত মানের করা যেত, কিন্তু পুরো বিষয়টা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক নয়, এটা করা যায়, এটা করা যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এই প্রশ্নটা আমার মাথাতেও আসে যে লাল বাহাদুর শাস্ত্রী কি এমন একজন মানুষ যাকে দূর থেকে কাউকে দেখিয়ে তাকে ভুলিয়ে দেওয়া যাবে? এটা কি সম্ভব? এই প্রশ্নটা যখন আমার মাথায় আসে, তখন ওই প্রশ্নটাও মাথায় আসে যে আচ্ছা, ওই লোকটিকে দেখে যদি লাল বাহাদুর শাস্ত্রী মনে হয় যে হ্যাঁ এই সুভাষচন্দ্র বসু, বা তার সঙ্গে সে হয়তো, আমি তর্কের খাতিরে ধরেও নিলাম ঠিক আছে সে তার গলার ম্যাপিং করে নিয়েছে, হ্যাঁ, সে লাল বাহাদুর শাস্ত্রীকে সুভাষচন্দ্র বসু হুবহু নকল করেই কথাবার্তা বলেছে, তাহলেও ওনার বয়সটা দেখে ওনার কোনো সন্দেহ হলো না? বয়সটা দেখে কি কোনো সন্দেহ হবে না যে এই লোক ওই লোক হতে পারে না? 20 বছর আগের চেহারা নিয়ে কি করে ফিরে আসতে পারে? যে কোনো সাধারণ মানুষের এই প্রশ্নটা প্রথমে আসবে। তাহলে লাল বাহাদুর শাস্ত্রীর মতো একজন বিচক্ষণ মানুষের কেন এই প্রশ্নটা এলো? তাহলে এবার প্রশ্ন হচ্ছে, যাকে ছবিতে দেখা যাচ্ছে তার সঙ্গেই কি লাল বাহাদুর শাস্ত্রীর কথা হয়েছিল নাকি অন্য কারোর সঙ্গে? তার পেছনে আরো কেউ ছিল, পর্দার পেছনে আরো কেউ ছিল। সামনে আমরা যাকে দেখতে পাচ্ছি সে শুধুই একটা ডিকয়, হি ওয়াজ জাস্ট অ্যান ডিকয়। ওই ডিকয়ের আড়ালে আসল মানুষ ছিলেন, সেটা এই তত্ত্বটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ডিকয়কে সামনে রেখে, কোন এক শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন আড়ালে থাকতেই পারে, কিন্তু তাহলেও প্রশ্ন হবে কেন, ওয়াই? এবং প্রাঙ্কলে লাল বাহাদুর শাস্ত্রী সেই ব্যক্তির নাম নেননি, এটাও প্রশ্ন কেন? তার মানে তার নিশ্চয়ই তার জীবনের উপর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা, প্রাণের আশঙ্কা ছিল। হয়তো তিনি এটা ভেবেছিলেন যে দেশে ফিরে গিয়ে আমি এই কথা বলে সেই মানুষটিকে সেফ প্যাসেজ দিয়ে দেশে নিয়ে আসবো, হতে পারে, মেবি, যে কারণে তিনি ফোনে নামটা তো উচ্চারণ করেন। কিন্তু ওই যে ব্যক্তিকে আমরা ফটোতে দেখছি তিনি যে সুভাষচন্দ্র বসু, এটা কিন্তু আমরা 100% বলতে পারি না, যতই ফেস ম্যাপিং মিলে যাক, যাই যাক, বলতে পারি না। কারণ মিল যেমন আছে, অমিলও রয়েছে। এবং সবচেয়ে বড় প্রশ্নটাই হচ্ছে বয়সের প্রশ্ন, বয়সের প্রশ্নটা, এটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং যদি সত্যি সুভাষচন্দ্র বসু বেঁচে ছিলেন এবং লুকিয়ে থাকতেন, লুকিয়ে থাকাটাই তিনি শ্রেয় বলে মনে করতেন, যে কারণে লাল বাহাদুর শাস্ত্রী তর্কের খাতিরে আমি মেনে নিচ্ছি যে তার নামটা নেননি, তিনি তাকে সেফ প্যাসেজ দিয়ে ভারতবর্ষে ফিরে আসার পর নিয়ে আসতে চেয়েছিলেন, তাহলে ওই তাসখেন্ড মিটিং এর প্রসিডিংসে তিনি ওরকম মুখ বাড়িয়ে ছবি তুলবেন কেন? তাই নয় কি? এবং তার ঠিক 3 বছর বাদে
আবার ওই প্যারিস মিটিং এ সেখানেও ওই রকম দেখতে আরেকজন ব্যক্তি উদয় হবেন কেন? এবং এই উদয়গুলো বারে বারে হয়েছে, বারে বারে হয়েছে কেন? এবং একজনেরও বয়স বৃদ্ধ হয়নি। যাদের যাদের এইরকম টুকরো ফুটেজ পাওয়া গেছে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে, সবার বয়স দেখা গেছে সুভাষচন্দ্র বসুর নিরুদ্দেশ হওয়ার সময়কার বয়স। কেন? না, প্যারিস ম্যানের বয়সটা একটু বেশি দেখা গিয়েছিল, প্যারিস ম্যানের বয়সটা অলমোস্ট সেম, অলমোস্ট সেম, অলমোস্ট সেম। মানে একজন 70-71 বছরের বৃদ্ধ বলে তাকে মনে হচ্ছে না, একেবারেই মনে হচ্ছে না। কিন্তু আমি ছবিটা ভালো করে দেখলাম, কোনো অ্যাঙ্গেল থেকেই তাকে মনে হচ্ছে না হ্যাঁ ইনি 70-71 বছর বয়সের একজন বৃদ্ধ মানুষ। বৃদ্ধ শব্দটা তার ক্ষেত্রে পড়া যায় না, মাঝবয়সী পুরুষ। হয়তো তাসকেন্টে যাকে দেখা গেছে তাকে দেখে মনে হচ্ছে 55-56 বছর বয়স, যাকে প্যারিসে দেখা গেছে তাকে দেখে মনে হচ্ছে 58-60 বছর বয়স, বাট কোনোভাবেই 70 একজন বৃদ্ধ বলে মনে হচ্ছে। এখানে একটা প্রশ্ন আছে দেবাশিস, যে সুভাষচন্দ্র, আমরা যদি ব্যাক হিস্ট্রি দেখি, সুভাষচন্দ্র নানান রকম ছদ্মবেশ ধারণ করতেন, মহানিষ্ক্রমের সময় আমরা সেটা দেখি। এখন যেহেতু প্লাস্টিক সার্জারির কথা আসছে, যেহেতু নানান জায়গার কথা, মানে প্রস্থেটিক মেকআপ এখন চালু হয়েছে, সেই সময় ওই বিদেশে প্রস্থেটিক মেকআপ ছিল কিনা আমার জানা নেই। তো মেকআপের মাধ্যমে যাতে চেনা না যায়, এই যে বয়সের প্রশ্নটা ওঠে, অনেক জায়গায় ওঠে, যে অনেকে কমেন্ট করে, কমেন্ট বক্সে লিখে যে এই লোকটাকে দেখে মনে হচ্ছে না যে ওইটা সময় যে বয়সটা, সে বয়সে এটা আছে, তার থেকে কম বয়স মনে হচ্ছে। এখন যাকে তাসখান ম্যান দেখা যাচ্ছে, তার বডি হেয়ার লাইনটা কিন্তু সুভাষচন্দ্র বসুর সাথে কোনোভাবে মিলছে না একদম। কখন মিলতে পারে? যদি সে একটা হেয়ার লাইন তৈরি করে। আরেকটা তথ্য দিই, যখন সেখানে জানার চেষ্টা হয় যে সরকারি জায়গায়, যে ওই সময় যারা যারা প্রেস কনফারেন্সে ছিল এই মানুষটি কে, যখন এই প্রশ্নটা করা হয় তখন তারা বলে যে এরকম কোনো মানুষ ছিল না, অথচ আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি যে এরকম একটা মানুষ ছিল। এক। দুই হচ্ছে, যেটা আমি তোমাকে বললাম, যে এই যে প্রস্থেটিক বা সিনথেটিক ওয়েতে একটা মানুষকে অন্যরকম দেখায়। কারণ আমরা দেখি, যেহেতু তুমি মিমিক্রি আর্টিস্টের কথা বললে, আমি একটা ছবির কথা বলবো যেখানে শাহরুখ খানকে 24 বছর বয়স দেখানো হয়েছে। অর্থাৎ কিনা সে প্রস্থেটিক মেকআপ করে কি ওই সুপার হিরোর মতো সে উড়ে যাচ্ছে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা প্রস্থেটিক মেকআপ করে। এখন সেই দিকে কি কোনো সম্ভাবনা আছে নাকি কোনো সম্ভাবনাই নেই? কারণ আমরা অনেকগুলো হাইপোথিসিস নিয়ে আলোচনা করছি, যে আমরা কোনো সিদ্ধান্তে যাচ্ছি না, কারণ সিদ্ধান্ত যাওয়াটা আমাদের কাজ না, একজন বিশ্লেষক হিসাবে তোমারও কাজ না। আমাদের উচিত যে এটাকে আরো বেশি করে তদন্তের কাছে নিয়ে যাওয়া। তোমার কি মনে হয়? পসিবিলিটির আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে পসিবিলিটির কথা 100বার, কারণ আমরা কোনো ডেফিনিট সিদ্ধান্তে কোনো অবস্থাতেই পৌঁছতে পারছি না। এই পসিবিলিটিটা কি? আপনি শাহরুখ খানের কথা বলেন, আমি আরো বড় উদাহরণ দিচ্ছি, রজনীকান্ত। রজনীকান্তের যে অ্যাকচুয়াল চেহারা এবং চলচ্চিত্রে আমরা তার যে চেহারাটা দেখি, তার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমরা 80-র দশকে রজনীকান্ত ওরফে শিবাজিরাও গায়কোয়াড়কে যেরকম চেহারায় দেখেছি, যেরকম ভাবে চলাফেরা করতে দেখেছি, এখন আমরা চলচ্চিত্রে তার ঠিক সেই চেহারাটাই দেখি। অথচ তার থেকে কম বয়সে মনে হয় আরো। অথচ আমরা যখন তার রিয়েল চেহারা দেখছি তখন দেখছি যে মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে, তিনি আদতেই একজন বয়স্ক মানুষের চেহারা তিনি পৌঁছে গেছে। এবার এটাও আমাদের মনে রাখতে হবে যে এই এই জিনিসগুলো শাহরুখ খান হোক, রজনীকান্ত হোক বা অন্য কোনো অ্যাক্টর হোক, যেমন আমির খানকে 3 ইডিয়টসে 18 বছরের ইয়াং দেখানো হয়েছে, এই প্রস্থেটিক মেকআপের পরেও এর সামনে একটা ভিডিও ক্যামেরা, মুভি ক্যামেরা লেন্স রয়েছে। হ্যাঁ, আমরা এখনকার দিনে যে মোবাইলগুলো রয়েছে সেই মোবাইল অ্যাপেও আমরা দেখি আমরা আমাদের চেহারা অনেক কিছু পরিবর্তন করে দিতে পারি। হ্যাঁ, কালোকে ফর্সা, ফর্সাকে কালো, দাঁতকে মোটা, কানকে চওড়া, এসব করে দিতে পারি। কিন্তু এগুলো সবই হচ্ছে আমাদের একটা লেন্সের দ্বারা এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি। কিন্তু ওইখানে তাসকেন্টে যাকে দেখা গেছে তাকে তো সামনে থেকে দেখা গেছে, এবং তখনকার দিনে যে ক্যামেরা ব্যবহার হতো সেই ক্যামেরার ট্রিক ফটোগ্রাফি এই লেভেলের ছিল না যে বয়স কমিয়ে দেওয়া যায়। হ্যাঁ, হয়তো কাউকে জুড়ে দেওয়া যায়, কিন্তু বয়স কমিয়ে দেওয়ার মতো ট্রিক ফটোগ্রাফি তখনকার কোনো ক্যামেরা লেন্সে ছিল না।
এবং লাল বাহাদুর শাস্ত্রী বা অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন তারা তো সামনে থেকে তাকে দেখেছেন। এবং একটা জিনিস দেখা গেছে যে এই লোকটি আন্তর্জাতিক রাজনৈতিক নেতৃবর্গের খুব কাছাকাছি ঘুরছে, খুব কাছাকাছি মুভ করছে, অথচ রেকর্ডে সে নেই। তাহলে সেখানে পৌঁছলো কি করে? সে সেখানে পৌঁছলো কি করে? এটা হচ্ছে আবার প্রশ্ন। দেখুন, আমরা উত্তর খুঁজতে গেলে কি খুঁজে পাচ্ছি? শুধু প্রশ্ন খুঁজে পাচ্ছি। তাহলে এরকম একটা হাই প্রোফাইল ইন্টারন্যাশনাল ইভেন্টে, যেখানে একটা বড় যুদ্ধের অবসান ঘটতে চলেছে, দুটো বিবদমান পক্ষের মধ্যে শান্তি চুক্তি ঘটতে চলেছে, যে চুক্তির শর্তগুলো নিয়ে পরবর্তীকালে ঝামেলা হতে পারে, নানা রকম বিতর্ক হতে পারে, ইন্টারন্যাশনাল মিডিয়া সেখানে উপস্থিত রয়েছে, চারিদিক থেকে সবাই ঘিরে ধরেছে, সেইখানে এই তিনজন রাষ্ট্রনায়কের কাছে, খুব কাছে ওই ভদ্রলোক পৌঁছলেন কি করে? এবং তার কোনো রেকর্ড নেই। এদেরকে ইন্টারন্যাশনাল স্পাই ডকুমেন্টেশনে এদেরকে বলা হয় ঘোস্ট, এদেরকে ঘোস্ট বলা হয়। এরকম ঘোস্টের উল্লেখ কিন্তু বহু জায়গায় রয়েছে। ঘোস্ট যাদেরকে বলা হচ্ছে যে দেখা গেছে, অথচ সরকারি রেকর্ডে সে নেই। এরকম ঘোস্ট কিন্তু শুধুমাত্র এই টাস্কান্তে বা প্যারিসে নয়, জেনেভা কনভেনশনেও আমরা দেখবো একাধিক ঘোস্টের উল্লেখ আছে। এমনকি এই যে সব ইসরায়েল প্যালেস্টাইনের যে সংঘাত চলছে, সেই নিয়ে যে ক্যাম্প ডেভিড অ্যাকর্ড, সেখানেও ঘোস্টের উল্লেখ আছে, সেখানেও ঘোস্টের অবস্থান ছিল। এমনকি অসলো প্যাক্টে, সেকেন্ড অসলো প্যাক্টের পর আমরা জানি যে ইয়াজিদ রাবিন তিনি অ্যাসাসিনেটেড হন, সেই সেকেন্ড অসলো প্যাক্টেও কিন্তু ঘোস্টের উল্লেখ রয়েছে। ঘোস্টের তরফ থেকে কিন্তু খবর বাইরে লিক করেছিল যে চুক্তিতে কি হতে যাচ্ছে। সো দোজ ঘোস্টস আর অলওয়েজ দেয়ার। তাহলে সেই জায়গা থেকেও তো আমরা ডেফিনিট কোনো কিছু বলতে পারছি না। আমার মানে ব্যাখ্যার জায়গাটা হচ্ছে আমরা নানা রকম স্পেকুলেশন করছি, আমরা নানা রকম পসিবিলিটি বা সম্ভাবনার কথা বলছি। আপনি সম্ভাবনার কথা বলছেন, আমি সম্ভাবনার কথা বলছি, আমরা দূর থেকে সম্ভাবনার কথা বলছি। যারা এই বিষয় নিয়ে খুব ক্লোজলি তদন্ত করছেন, ডক্টর শঙ্কর চ্যাটার্জি রয়েছেন, সিদ্ধার্থ সাদভাই রয়েছেন, বা তারা যাদেরকে অ্যাপয়েন্ট করছে, তারা ভীষণ রকম ভাবে হোল অ্যান্ড সোল তারা চেষ্টা করছেন যে এর উত্তর যাতে পাওয়া যায়, এবং অত্যন্ত কষ্ট করে তারা ফান্ড রেজ করছেন, তারা ব্যক্তিগতভাবে ফান্ড রেজ করে তারা এই কাজগুলো করছেন। কারণ এগুলো বিশাল, এই তদন্তগুলো বিশাল খরচা সাপেক্ষ তদন্ত, বিশাল জিনিস, তারা সেই কাজগুলো করছেন। কিন্তু তারপরেও আমরা শুধু প্রশ্নই পাচ্ছি, আমরা কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। সেই জন্যই দেয়ার আর পসিবিলিটিস, but there are no definite conclusion. There is no definite conclusion still now. দারুণ আলোচনা করছো দেবাশিস। এই যে তুমি একটা শব্দ উচ্চারণ করলে যেটা আমার কাছে নতুন, যারা নাকি ওই চুক্তির আগেই কি খবর হচ্ছে সেটা বাইরে লিক করে দেয়, এদেরকে কেন কারা অ্যাপয়েন্ট করে এবং এরা অ্যাক্টিভিটি কি? এটা খুব গভীরতম প্রশ্ন এবং জটিলতম প্রশ্ন। আমার মনে হয় না পাবলিক প্ল্যাটফর্মে এগুলো বলা উচিত হবে, বা আমি কোন রকম কি বলবো, মানে স্পেসিফিক প্রমাণ ছাড়া কাউকে অ্যাকিউজ করব যে এ বা অমুক দেশ বা অমুক সরকার বা অমুক সংগঠন তাদেরকে পাঠিয়েছে। আমি শুধু এটুকুনি বলবো যে প্রত্যেকটা দেশের নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে, প্রত্যেকটা দেশের নিজস্ব গুপ্তচর সংস্থা রয়েছে, বিভিন্ন দেশ তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে। তো এবার বাকিটা বুঝে নেওয়াই ভালো। খুব ইন্টেলিজেন্টলি উত্তর দিলে দেবাশিস, এবং অদ্ভুতভাবে সুভাষচন্দ্র বসুর যে অন্তর্ধান রহস্য এবং লাল বাহাদুর শাস্ত্রীর যে মৃত্যু রহস্য, দুটো যেন মানে সমান্তরাল চলছে এবং ভাবতে অবাক লাগছে। তার স্ত্রী যখন একের পর এক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সেখান থেকে কোনো রিপোর্ট গভর্নমেন্ট দিচ্ছেন না, অন্তত ইন্ডিয়া গভর্নমেন্ট দিচ্ছে না, এবং একই কথা সুভাষচন্দ্রের ক্ষেত্রে বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হবে, এবং সে একই কথা দিনের পর দিন আমরা শুনে আসছি এখন। এবং প্রত্যেক সরকারই কিছু না কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং সে প্রতিশ্রুতি দেওয়ার পর কোথাও গিয়ে আটকে যাচ্ছে।
আটকে যাচ্ছে। ধরো আন্তর্জাতিক সম্পর্কের কথা আমরা যদি বলি, ইন্টারন্যাশনাল রিলেশন, তুমি পলিটিক্যাল সায়েন্সের এই হিস্ট্রির মানুষ, আন্তর্জাতিক রিলেশনটাও তুমি ভালো বোঝো। এই আন্তর্জাতিক রিলেশনের ব্যাপারে এখন তো পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হয়ে গেছে, এখন সমস্ত সিনারিও চেঞ্জ হয়ে গেছে। তাহলে আজকের দিনে এইটা যে সরকারই আসুক, সে বাম সরকার আসুক, ডান সরকার আসুক, গেরুয়া সরকার আসুক, যেই আসুক, এটা যদি প্রকাশ করা হয় তাদের স্ট্যাটাস তো অনেক ঊর্ধ্বে পৌঁছে যাবে, যে এত বছর যা যা কেউ করেননি সে করবে। তাহলে কেন? এই কথাটাই আমি আপনাকে তন্ময়দা বলতে গেলাম, যে ওই অফিসে প্রবেশ করার আগে সবাই বলেছেন যে আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। অফিসে পৌঁছানোর পর তারা পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা যে করেননি তা নয়, অনেক ক্ষেত্রেই আমরা দেখব যে অফিস থেকে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করা হয়েছে এবং তার কিছু সময় পরে সেটাকে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। এবং ওই একটাই কথা যে এমন কিছু আছে যাতে ভারতবর্ষের বৈদেশিক সম্পর্কের সমস্যা হতে পারে, কার সঙ্গে, কোন দেশের সঙ্গে, কিরকম রাষ্ট্রের সঙ্গে আমরা জানি না। দ্বিতীয় পয়েন্ট, জাতীয় সংহতির সমস্যা হতে পারে। এবার এই দুটো কথা কেন বলা হয়, কেন বারবার সরকারি তরফ থেকে এই দুটো লাইন বা কেন ব্যবহার করা হয়, সেটা লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্যজনিত রিপোর্ট হোক বা নেতাজি অন্তর্ধান সম্পর্কিত রিপোর্ট হোক, মুখার্জি কমিশনের রিপোর্ট একটা বড় উদাহরণ এটা, যেটাকে পাবলিকে, লোকসভা সেটাকে গ্রহণ করলো, পার্লামেন্ট সেটাকে গ্রহণ করলো, কিন্তু পাবলিকের সামনে আসতে দিল না। এবং ঠিক যেমন ক্রলে বলছেন যে প্রাইভেট ইন্টারভিউতে তিনি গ্রেগরিকে এইসব কথা বলেছেন, তেমনি জাস্টিস মানব মুখার্জি তিনিও প্রাইভেট মুখার্জি তিনি প্রাইভেট জাস্টিস মুখার্জি তিনি প্রাইভেট ইন্টারভিউতে এই কথা কিছু কথা তিনি বলেছেন, তার ব্যক্তিগত বিশ্বাসের কথা তিনি বলেছেন। কিন্তু এগুলো সবই ওই প্রাইভেট জায়গায় রয়ে গেছে, এগুলোর ডেফিনেটলি অ্যাকসেপ্টেড কিছু নয়। এবং কেন নয় এটাই সবচেয়ে বড় রহস্য। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টাই একটা রহস্যাবৃত বিষয়। আন্তর্জাতিক সম্পর্কের এমন কিছু উদাহরণ রয়েছে যেখানে এই রকম প্রচুর রহস্য রয়েছে, যে রহস্যের উদ্ঘাটনের প্রতিশ্রুতি বিভিন্ন সময় বিভিন্ন দেশের থেকে দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি কিছুই হয়নি। যেমন 2016 সালে যখন লাল বাহাদুর শাস্ত্রী বিষয়ে এই বিতর্কগুলো আবার নতুন করে জেগে ওঠে, তখন ব্রিটিশ ইউনাইটেড কিংডমের তরফ থেকে কিছু কিছু ফাইল ডিক্লাসিফাইড করার কথা বলা হয়েছিল তাসকেন্ট সম্পর্কিত। 2017 সালে কিছু কিছু ফাইল ডিক্লাসিফাইড করা হয়, MI5 এবং MI6 সংক্রান্ত কিছু কিছু ফাইল ডিক্লাসিফাইড করা হয়, কিন্তু আলটিমেটলি তাতেও কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো গেল না। তাতেও যে কথাগুলো বলা রয়েছে সেই কথাগুলো সে একই কথা, চর্বিত চর্বি, একই কথা, নতুন কিছু নয়, শুধু ফাইল নাম্বারটা আলাদা। তো এইরকম ঘটনা ঘটছে। এখন সব দেশ যদি একসঙ্গে তার সব রকম ক্লাসিফাইড ফাইলকে ডিক্লাসিফাইড করে, তাহলেই হয়তো এই আন্তর্জাতিক সম্পর্কের এই জটিল প্রশ্নগুলোর উত্তর হয়তো পাওয়া যাবে। তবে গবেষকরা কিন্তু হার মানেননি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুভাষ গবেষকরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, লাল বাহাদুর শাস্ত্রীর উপরে যারা গবেষণা করছেন চালিয়ে যাচ্ছেন। আমি এই বিষয়ে বলবো অনুজ ধর, তিনি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু রহস্য বিষয়ক তদন্তেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তিনি সরাসরি এর মধ্যেও প্রবেশ করেছেন। কুলদীপ নায়ার, তিনি RTI করে জানতে চেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি কিছুই পাওয়া যায়নি, এখনো পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। তাও গবেষকরা হাল ছাড়েননি, গবেষণা করে চলেছেন। এবং মানে আমাদের সামনে আপনি আরেকজন বড় উদাহরণ, যিনি এই বিষয়গুলোকে বারবার বারবার মানুষের সামনে নিয়ে আসছেন, 100 বার বারবার আপনি মানুষের সামনে নিয়ে আসছেন, এই নিয়ে আলোচনা হচ্ছে, যাতে তরুণ গবেষক যারা, তারা ভাবছে, হ্যাঁ, যারা ইতিহাসে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যারা ভাবছে, এই ভাবনাটাও তো একটা এগোনোর জায়গা। তো সঙ্গে তন্ময় চ্যানেল কিন্তু
ভাবাচ্ছে। এই যে আপনার সঙ্গে এতগুলো কথা বলতে গিয়ে আমাকেও ভাবতে হলো, বা কথার মাধ্যমে বেশ কিছু নতুন ভাবনা উঠে এলো, আপনার তরফ থেকেও আমার তরফ থেকেও। এই ভাবনাগুলো যদি কোনোদিন কোথাও প্রমাণ হিসেবে উঠে আসে, তবে হয়তো এই সব রহস্যের সঠিক প্রশ্ন উত্তর আমরা পাবো। কিন্তু এখনো পর্যন্ত আমরা ওই কি বলবো, একটা মিরাজের মধ্যে, একটা মরীচিকার মধ্যে আমরা কেমন যেন গোল 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 ঘুরে যাচ্ছি। আমাদের ভাবনার থেকে প্রচুর প্রশ্ন উঠে আসছে, কিন্তু সিদ্ধান্ত নিতে পারি এমন কোনো উত্তরের সন্ধান পাচ্ছি না। দেবাশিস, মানে তোমাকে অনেক ধন্যবাদ। মানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট ধরে আমি আলোচনা করছি, একদম রেশনালিস্টিক ওয়েতে তুমি আলোচনা করলে, কতগুলো পসিবিলিটি তুলে ধরলে, যে পসিবিলিটি থেকে যদি আমাদের দর্শকরা এই পসিবিলিটি গুলো সোশ্যাল মিডিয়ায় বারবার করে লেখেন, এখন তো সোশ্যাল মিডিয়া একটা বড় হাতিয়ার, এই হাতিয়ারটা যদি বারবার 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 কন্টিনিউ যদি হ্যামার করতে থাকা হয়, যদি সরকারি দপ্তরেও যদি এই প্রশ্নগুলো যেটা দেবাশিস তুললো, খুব ভ্যালিড প্রশ্ন দেবাশিস যেগুলো তুললো, আপনারাও যদি এই প্রশ্নগুলো তোলেন, তুলে রাখেন, যদি, খুব দুঃখের সঙ্গে বলছি বন্ধুরা, একজন রাষ্ট্রনায়কের যদি এই পরিণতি হয়, তাদের অন্তিম কি জায়গায় আছে, তাদের অন্তিম পরিণতি কি জায়গায় আছে, সেটা যদি আমরা জানতে না পারি, আমার আপনার মতো সাধারণ যারা মানুষ, যারা খেটে খাই, তাদের ভবিষ্যৎ কি হবে, তারা কিভাবে হবে, এ তো আজকের বিষয় না, কত যুগ আগের বিষয়। তাই আপনারা প্রশ্ন তুলুন, আমি বারবার আপনাদের বলি, আপনারা প্রশ্ন তুলুন, আমাদের জন্য নয়, লাল বাহাদুর শাস্ত্রী, সুভাষচন্দ্র বসু, এদের জন্য প্রশ্ন তুলুন, বারবার প্রশ্ন করতে থাকুন, একের পর এক প্রশ্ন করতে থাকুন, যে প্রশ্নগুলো আমাদের মাথায় নাড়াচাড়া দিচ্ছে, আপনারাও সেই প্রশ্নগুলো করুন, আর এই সাক্ষাৎকারকে আপনারা মানুষের কাছে ছড়িয়ে দিন। ডক্টর দেবাশিস মজুমদারের সব থেকে বড় যেটা গুণ, যে কোনো ডেফিনিট জায়গায় দাড়ি টেনে উনি বলেন না যে দেখো ভাই এটাই ঠিক, এটাই শ্রেষ্ঠ, আমি যেটা বলছি সেটাই শেষ কথা। কারণ আমরা জানি শেষ নাহি যে শেষ কথা কে বলবে, এই যে কে বলবে শেষ কথা, এটা বলবে আপনারা, ভারতবর্ষের জনগণরা শেষ কথা বলবেন, যদি সম্মিলিত প্রয়াস হয়, সম্মিলিত প্রয়াস জায়গায় যায়। যে সত্যি কথা, আমরা যদি এটা না জানি, আমাদের আমরা 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 এগোতে পারছি না, ইতিহাসটা, ইতিহাস অসম্পূর্ণ, ঠিক একদম ঠিক কথা বলেছে দেবাশিস, ইতিহাস অসম্পূর্ণ থেকে যাচ্ছে, এই ইতিহাসকে সম্পূর্ণ করার প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ আবার বলছি দেবাশিস, এবং আপনাদেরও অনেক ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন, এবং আপনারা দেখতে থাকুন, শুধু সঙ্গে তন্ময় না, এরকম গবেষণা ধর্মী যে কথাবার্তা, যে সমস্ত কাগজ হোক, পেপার হোক, যে জায়গায় হোক, আপনারা সেই গবেষণা ধর্মী কথাবার্তা গুলো শুনুন, প্রশ্ন করুন, তর্ক তুলুন, তোয়াজ নয়, তর্ক তুলুন। আজকের মতো এখানে শেষ করছি দেবাশিস, দেখা হবে আবার তোমার সাথে। ধন্যবাদ, ধন্যবাদ।